Welcome you to our online class after a long, interval of 4 months. Once again, I welcome you to our class, Philosophy of Mind. In this course, we are, discussing a book, you see, Philosophy of Mind, a short introduction by Edward Fesser. And this book has, you see, perception, dualism, materialism, qualia, consciousness, thought, intentionality, and person. These 8 chapters. তোমাদের সাথে আমি কোয়ালিয়া দিয়ে শুরু করেছিলাম so far. এরপরে কনশাসনেস চ্যাপ্টার আমরা আলোচনা করেছি। এরপরে থার্ড চ্যাপ্টারে যখন আমরা আলোচনা শুরু করি, একটা ক্লাস হয়েছিল অন দ্য কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট, সিআরটিটি যেটা বলা হয় সেটার উপরে। এরপরে এখন আবার তো আজকের ক্লাসে বেসিক্যালি আমি নতুন কিছু আলোচনা করব না, বরং পুরনো আলোচনার একটা কানেকশন আমি তৈরি করব, যাতে করে আলোচনাটার একটা ধারাবাহিকতা বজায় থাকে। আর আমি কিছুক্ষণ আলোচনা করব, এরপরে তোমাদের সাথে খানিকক্ষণ আলোচনা করব, এভাবে করে কয়েকটা সেগমেন্টের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। তো প্রথমেই আমি একটু কোয়েশ্চেন আনসারে আসতে চাচ্ছি। আই উইল পুট সাম কোয়েশ্চেন এবং তোমরা সেটা আনসার করবে। এটাতে কোনো হেসিটেট করার দরকার নেই, তোমার কি মনে হয়। সো যে আনসার করবে সে মাইক্রোফোন অন করে কথাটা বলবে। আমরা ফিলোসফি অফ মাইন্ড কোর্সের মধ্যে আসলে কি চাচ্ছি, মানে এটার অবজেক্টিভটা কি, গোলটা কি? স্যার আমি বলবো। বলো। জি তাহমিনা। স্যার মাইন্ড এক্সিস্ট করে কিনা। রাইট, আচ্ছা, তাহলে দেন কামস দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ মাইন্ড? মাইন্ড, এটা তো স্যার, এটা নিয়ে তো স্যার পুরো বইটা, মানে এখানে পুরো বইটা পড়েও দেখা যাচ্ছে একজন বলছে মাইন্ড আছে, একজন বলছে না। তাহমিনা, সংক্ষেপে যদি আমরা বলি, আমরা এভাবে বলতে পারি, মাইন্ড ইজ হোয়াট নট বডি, মানে অর্থাৎ হুইচ ইজ নন মেটেরিয়াল, এক্সট্রা মেটেরিয়াল। জি স্যার। জি স্যার, এটা তো স্যার অবস্থাগত। বস্তু থাকার, বস্তু আছে কিনা এটা নিয়ে আমরা সাধারণত কোয়েশ্চেন তুলি না, যদিও ফিলোসফিতে এটাও একটা আলোচনার বিষয় হতে পারে। তাহমিনা? জি স্যার। আচ্ছা, এমন কোন বিষয় কি আছে যেটা ফিলোসফির আলোচনার বাইরে? তো সবকিছুই দেখা যায় আলটিমেটলি ফিলোসফির মধ্যেই চলে আসে। আর যখনই আর্গুমেন্ট আসতেছে তখনই তো স্যার ফিলোসফি, যখনই যুক্তি নিয়ে কোনো কিছু বলবো তখনই সেটাই তো ফিলোসফির মধ্যে আসবে। ওয়াও। এবং মজার ব্যাপার হলো যে ফিলোসফি ইটসেলফ একটা ফিলোসফির আলোচনার বিষয় হতে পারে। এটাকে বলে যে মেটা ফিলোসফি। আচ্ছা, ফিলোসফি অফ ফিলোসফি। আমাদের ডিপার্টমেন্টের কারিকুলামের মধ্যে সেটা নাই, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। থ্যাংক ইউ তাহমিনা ফর ইউর পার্টিসিপেশন। Okay, so in the whole course, we are actually trying to answer a question. The question is, does mind exist? Then comes what I, talked with Tahmina. Then what is mind? Mind আছে কিনা এটা যদি কোয়েশ্চেন হয়, তাহলে মাইন্ড কি? মাইন্ড হচ্ছে যা ম্যাটার নয়। তাহলে ম্যাটার কি? ম্যাটার হচ্ছে ম্যাটার, এই ম্যাটার সেই ম্যাটার যেটার ইয়ে আছে। এখন আমরা যদি বলি যে ম্যাটার কি, ম্যাটার হচ্ছে ম্যাটার, এটা আসলে ম্যাটারের কোনো সংজ্ঞা হলো না। কারণ এটা একটা সমস্যা আছে যে আমরা যখন একটা কিছুকে আরেকটা কিছু দিয়া সংজ্ঞায়িত করি, সংজ্ঞার দুই পাশে থাকে না। যে আমরা যদি বলি মানে একটা সংজ্ঞা বলো, যে কোনো একটা সংজ্ঞা বলো, কোন একটা স্টুডেন্ট একটা ডেফিনেশন অফ এনিথিং, মানুষের সংজ্ঞা সাপোজ। স্যার মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা মানুষের সংজ্ঞা। আচ্ছা, তোমার নামটা একটু বলবে? রুমু। রুমু। আচ্ছা রুমু, তুমি একটু কানেক্টেড থাকো, জাস্ট এক মিনিট। আবার বলো। মানুষ মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে সংজ্ঞার যে বিষয়,
সংজ্ঞার যে বিষয় মানে সংজ্ঞেয় ডেফিনেন্ডাম, ওটা হচ্ছে মানুষ, তাই না? আর হ্যাঁ সংজ্ঞার্থ যেটা ডেফিনিয়েন্স, সেটা হচ্ছে তুমি যেটা বললে বুদ্ধিবৃত্তিক কি জানি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে আমরা আমরা যদি সমান সমান চিহ্ন দিয়ে লিখি যে তাহলে এক পাশে যেটাকে সংজ্ঞা দেয়া হয় সেটা একটা কিছু, এবং যেটা দিয়ে সংজ্ঞা দেওয়া হয়, তাহলে আমরা যদি জাস্টিফিকেশনের কথা বলি, এপিস্টেমোলজিতে তোমরা যেগুলো পড়েছো, আমরা একটা ক্রাইটেরিয়া দিয়ে অন্য কিছুকে আমরা জাস্টিফাই করি আর কি। জাস্টিফাই করি। এক সেকেন্ড। ওকে, শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন যাচাই করি তখন আমরা একটা স্কেল দিয়ে একটা ক্রাইটেরিয়া দিয়ে যাচাই করি, তাই না? একটা মূলনীতি মানদণ্ড দিয়ে যাচাই করি, তাই না? তো যেটাকে আমরা রুমু হ্যাঁ কানেক্টেড আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তাহলে একটু কথা বলবে। তাহলে যেটাকে দিয়ে আমরা যাচাই করি সেটার আবার যাচাইটা কি? এভাবে করে আমরা কিন্তু একটা ইনফিনিট রিগ্রেসে চলে যাই না? ওই যে ফাউন্ডেশনালিজম বলছে যে ইনফিনিট থেকে বাঁচার হ্যাঁ জন্য। স্যার, তখন তো আমরা হচ্ছে মূলনীতি খুঁজতে খুঁজতে একদম হ্যাঁ ইনফিনিটিতে চলে যাই। হ্যাঁ, রাইট, সেটা আর কি। তো যাই হোক, আমরা যদি বলি যে মন কি, সেটা হচ্ছে যেটা বস্তু নয়, তাহলে বস্তু কি? সেটার জন্য যদি আমরা যদি বলি যে বস্তু হচ্ছে ওইটা, তাহলে ওইটা কি? এভাবে কিন্তু আমরা একটা মানে অন্তহীন পরম্পরায় চলে যাব, তাই না? তো তার চেয়ে ভালো হ্যাঁ হলো স্যার। যে আমরা এক জায়গায় থামি, সেটা হচ্ছে বস্তু হচ্ছে বস্তু। হ্যাঁ, তাহলে বস্তুর গুণ দিয়ে যদি আমরা বস্তুকে সংজ্ঞায়িত করি, এখানে সমস্যা হচ্ছে বস্তুর গুণ দিয়ে তো বস্তুকেই পাওয়া যাবে। আমি যদি চোখে দেখতে চাই, চোখে তো কোনো মন দেখবো না, কারণ চোখ তো দেখে বস্তুকে, তাই না? তো এই ধরনের কিছু হ্যাঁ এই ধরনের কিছু মৌলিক সমস্যা আমাদের কথাবার্তার মধ্যে আছে। ফিলোসফিতে যখন আমরা কথাবার্তা বলি তখন কথাবার্তাগুলো আসলে মানে অনেকখানি গোলমেলে কথাবার্তা আর কি, মানে কোনো কথাই কিন্তু একেবারে কনক্লুসিভ না, এটা আর কি। আচ্ছা কোনো কথার আসলে স্যার এখানে কনক্লুশন হয় না। তাহলে কনক্লুশনটা আমরা নিজেরা গ্রহণ করি আমাদের ইন্টেনশনালিটি এবং আমাদের চয়েস দিয়ে, তাই না? হ্যাঁ স্যার। মানে ফিলোসফি থেকে কনক্লুশন দেয়া থাকে নাকি আমরা নিজেরা কনক্লুশন বেছে নেই? আমরা কনক্লুশনটা স্যার বেছে নিই নিজের ইচ্ছা মতো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন রুমু। হ্যাঁ, ওয়েল, আমরা লেটস প্রসিড অন। তাহলে আমরা এই কোর্সের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যারা মাইন্ড থাকার পক্ষে বলেছেন তারা তো বলেছেন, আর যারা মাইন্ড থাকার বিপক্ষে বলেছেন, যারা বলছেন মাইন্ড বলে কোনো জিনিস এক্সিস্ট করে না, তো যারা মাইন্ডের বিরোধিতা করেছেন তাদেরকে কেন আমরা মাইন্ড ফিলোসফার বলবো? যারা মনের বিরোধিতা করেছেন তাদেরকে কেন আমরা মনোদার্শনিক বলবো? স্যার আমি বলবো। আসসালামু আলাইকুম স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম নাসরিন সুলতানা। নাসরিন, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন, প্লিজ। স্যার যারা মাইন্ডের বিরুদ্ধে বলছে তারাও মাইন্ড ফিলোসফার, কারণ হচ্ছে ওরাও মাইন্ডটা নিয়ে বিশ্লেষণ করছে, ওটা নিয়ে গবেষণা করার কারণে ওটা নিয়ে জানছে। হ্যাঁ, তো ওই সেক্ষেত্রে আমরা ওদেরকে মাইন্ড ফিলোসফার বলতে পারি। আচ্ছা আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। মানে কথাটা যদি আমরা যদি সংক্ষেপে এভাবে বলি যে তুমি যখন মানে কোনো কিছুর পক্ষে যুক্তি দিবে, সেটার ব্যাপারেও তুমি যেমন মানে কনসার্ন সংশ্লিষ্ট, তুমি যখন বিপক্ষে বলবে তুমি সেটার ব্যাপারেও কনসার্ন। কথার কথা, কেউ সন্ত্রাস নিয়ে কাজ করে, সন্ত্রাসের সে বিরোধিতা করে, হ্যাঁ, কিন্তু তাকেও আমরা বলবো যে টেরোরিজম এক্সপার্ট। টেরোরিজম এক্সপার্ট মানে হচ্ছে নট এক্সপার্ট ইন ডুইং টেরোরিজম বাট এক্সপার্ট ইন দ্য আসপেক্টস অফ টেরোরিজম। সো মাইন্ড ফিলোসফার যে কেউ হবে যারা মাইন্ডকে নিয়ে কাজ করবে, নো ম্যাটার ফর অর এগেইনস্ট। ফাইন, তোমাদের তো ভালোই রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, ভালোই। আচ্ছা, তো তাহলে যারা মাইন্ড থাকার পক্ষে বলেছেন তারা মাইন্ড থাকার পক্ষে বিভিন্ন যুক্তিগুলো দিয়েছেন, যেখানে আমরা এই বইয়ের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার হিসেবে পাচ্ছি। তাহলে আমাদের যে পারসেপশন, পারসেপশন মানে কি? যারা ইতিমধ্যে বলেছো তারা ছাড়া নতুন একজন বলবে।
পরতক্ষণ স্যার। নামটা আগে বলে নেবে। স্যার ইকবাল হোসেন টিটু। ইকবাল হোসেন টিটু, পারসেপশন। হ্যাঁ বলো স্যার প্রত্যক্ষণ আর কি। প্রত্যক্ষণ, পারসেপশনের বাংলা প্রত্যক্ষণ। মানে আমি কোনো কিছু মানে দেখা বা পর্যবেক্ষণ করা, অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি, তাই না? হ্যাঁ, যেমন আমি একটি গোলাপ ইকবাল হোসেন, দেখলাম। তোমরা ফার্স্ট ইয়ারে কি পড়েছো সাইকোলজি কোর্সের মধ্যে, যে বাহিরের জগতে যখন থাকে তখন আমরা এটাকে বলি সংবেদন, সেন্সেশন, আর যখন আমাদের ইন্দ্রিয় সেটাকে গ্রহণ করে আমাদের মস্তিষ্কের মধ্যে প্রেরণ করে জ্ঞান তৈরি করার জন্য, তখন সেটা হয়ে যায় পারসেপশন। জি স্যার। মনে পড়ে এরকম কিছু কি তোমাদের কোর্সে ছিল? হ্যাঁ, আমাদের ছিল স্যার, সাইকোলজিতে ছিল। আচ্ছা, আমি একটা উদাহরণ বলি এই বিষয়টা বোঝানোর জন্য। সেটা হচ্ছে যে মনে করো ওই যে জমিনের মধ্যে যে ধান হয়েছে, এটা হলো সেন্সেশন, আর আমরা খাওয়ার জন্য যে ভাত রান্না করেছি ওটা হচ্ছে পারসেপশন। ওকে, তাহলে আমরা যে রুটি বানানোর জন্য যে মানে ইয়া করছি, কাই তৈরি করছি, ওই কাইটা হচ্ছে পারসেপশন। আর তাহলে গম খেতে যে গমটা হয়েছে ওই গমটা হলো সেন্সেশন। ওকে, সো পারসেপশন নিয়ে একটা যুক্তি এখানে আছে। ডুয়ালিজম বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। স্যার ওই গমটা যে সেন্সেশন, সেটা মানে কিভাবে এটা আইডেন্টিফাই করবে? মানে একটা র ডাটা যখন আমরা পাই, যেমন মনে করো আমার সেই ফেভারিট এক্সাম্পল, মানে মাস্টারের এক্সাম্পল আর কি হবে, কলমিতে হবে, তাই না? What do you see? You see a pen. Am I right? জি স্যার। জি স্যার। এখন জানতে চাইছিলে যে মেয়েটা, তোমার নামটা একটু বলো। স্যার আমার নাম নাসরিন। নাসরিন, তুমি তো শিওর যে এটা একটা কলম, তাই না? জি স্যার। বা আমি এখানে আমার কাছে আরো কলম আছে, এটাও একটা কলম, তাই না? কলম। তুমি কি শিওর যে তুমি কলম দেখতে পাচ্ছ? জি স্যার, আমি কলমই দেখতে পাচ্ছি। আচ্ছা, নাসরিন যে আমাকে সিউরিটি দিচ্ছে, নাসরিন একটা কলম দেখতে পাচ্ছে, নাসরিন মোজাম্মেল দেখতে পাচ্ছে, নাসরিন মোজাম্মেল স্যারের কার্ড দেখতে পাচ্ছে, একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছে। নাসরিনের এই কথাগুলোর সাথে তোমরা বাকিরা সবাই কি একমত? জি স্যার। কেউ কি দ্বিমত আছো? সম্ভবত নাই। আচ্ছা, তাহলে এখন দেখো নাসরিনের যে চোখের দৃষ্টি, নাসরিন যেভাবে দেখছে, নাসরিনের যে ইন্টারনেটের কানেকশন, যা কিছু, এই সব কিছু ঠিক আছে, কিন্তু সে আমাদের এই 2020 সালের অধিবাসী না। সে মনে করো খ্রিস্টপূর্ব 2000 সালের অধিবাসী, মনে করো একজন গুহা মানব, কেপম্যান, যার সাথে আমাদের হিউম্যান সিভিলাইজেশনের কোনো কানেকশন নাই, যে জীবনে কোনোদিন কলম দেখে নাই, ব্যবহার করে নাই, কলমের সাথে পরিচিত না, কিন্তু তার চোখের দৃষ্টি তোমার মতোই সমান। সে কি কলম দেখবে? স্যার এই ক্ষেত্রে তো কলম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সে কলম দেখতেছে না, দেখতেছে কিছু একটা বস্তু একটা, যেটা তাহলে তুমি যে কলমকে কলম দেখতেছো নাসরিন। জি জি, সেটা আমার একটা অভিজ্ঞতালব্ধ জ্ঞান না? অভিজ্ঞতালব্ধ জ্ঞান, কিন্তু তোমার অভিজ্ঞতার সাথে তোমার মেমোরি, তোমার কালচার, তোমার থিওরি, তোমার মনের অনেক কিছুর সাথে কিন্তু মিক্স হয়েছে, তারপর এটা কলম হয়েছে। জি স্যার। তার মানে আমরা চোখে যেটা দেখি সেটাই আমরা কিন্তু সরাসরি দেখি না। আমরা আসলে যেটা মানে ইন্দ্রিয়পত্য পাই, সেটার সাথে আমাদের মানে আমাদের মনের অনেক কিছু ওখানে মধ্যে মিক্স করি। তাহলে এই যে র ডাটাটা, এটা হলো সেন্সেশন। আর এই র ডাটাকে যখন আমি আমার ব্রেনের মধ্যে প্রেজেন্ট করি, তখন এটা হয় পারসেপশন। তাহলে আমি অবচেতনে দেখি, মানে আমার অভিজ্ঞতার মাধ্যমে দেখি কতগুলো একটা জিনিস, এই বৈশিষ্ট্য, তখন সেই জিনিসটাকে আমি নানাভাবে ক্লাসিফাই করি। তাহলে স্যার গমটা কিভাবে আপনি সেন্সেশন বললেন, ওইটা কি মানে? তাহলে মাঠের মধ্যে আছে গম, কিন্তু গমটাকে যখন আমরা ভাঙাইয়া যখন ময়দা করলাম, ময়দাগুলোকে মাখাইয়া যখন একটা রুটি, পরোটা বা কোনো কিছু সমুচা বানানোর জন্য উপযোগী করলাম, তাহলে ওটা তার গম থাকলো, ওটা অনেকখানি প্রসেস হয়ে গেছে না? জি স্যার। মনে করো যে খাবারটা টেবিলের উপর আছে, সেই খাবারটা আমি মুখে নিলাম, তারপরে সেখানের মধ্যে সেটাকে কাটলাম,
মানে এটাকে মানে নানা ধরনের চিবাইলাম, চর্বণ প্রক্রিয়ার মাধ্যমে তারপরে আমি এটা গলাধঃকরণ করলাম। তাহলে এটা আমার গলা দিয়ে আমার পেটে যাওয়ার আগেই আমার মুখের মধ্যে নানা ধরনের স্যালাইভা মিশ্রিত হবে, মানে এটা হজম প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। জি স্যার। খাবারটা যখন আমি মুখের মধ্যে নেই এবং মুখের মধ্যে আমি এটাকে চর্বণ করি, তখন কিন্তু এটার কিন্তু একটা ডাইজেশন প্রসেস শুরু হয়ে যায়। এট লাস্ট যখন আমার এটার স্টোমাকের মধ্যে যায় আমার ইসোফেগাস দিয়ে, তখন সেটা ফুল ডাইজেশন শুরু হয়, সেটা থেকে নিউট্রিশন নেওয়া হয়। তাহলে নিউট্রিশনটা হচ্ছে নলেজ, আর পারসেপশনটা হচ্ছে যে পেটের খাওয়ার, আর বাইরের জগৎ থেকে যখন আমি নেই মুখের মধ্যে, এটা হলো সেন্সেশন। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর এবার ডুয়ালিজমের কথা এখানে আসছে। ডুয়ালিজম মানে হচ্ছে মাইন্ড বডি দুটাই এক্সিস্ট করে। ডুয়াল মানে দুই, তাই না? আচ্ছা, তারপরে আমরা আলোচনা করেছি ম্যাটেরিয়ালিজম। ম্যাটেরিয়ালিজমটা কি? যারা এই কয়জন যে কথা বলেছো তারা ছাড়া অন্য একজন বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম। হ্যাঁ বলো, কোনো অসুবিধা নাই, তো সঠিক হইতে কোনো কথা নাই। হ্যাঁ বাপ্পারা, স্যার সবকিছু হচ্ছে ম্যাটার, বস্তু, সবকিছু হচ্ছে বস্তু, এরকম একটা চিন্তা কে ধারা বলছো? কোনো ধরনের। স্যার আমি বাপ্পারাজ। রাইট, হ্যাঁ সব, আবার একটু বলো জোরে। স্যার সবকিছু হচ্ছে বস্তু, অন্য কিছু ম্যাটার এখানে করে না। যে আমরা যেটাকে আধ্যাত্মিক বলি বা অন্য কিছু বলি, এরকম কিছু ম্যাটার করে না। যা কিছু আছে সবই হচ্ছে বস্তু। বস্তু। তাহলে আমরা যখন বাপ্পারাজ, আমরা যখন বলি যে আমাদের মাইন্ড আছে, বস্তুবাদের দৃষ্টিতে মাইন্ডটা হচ্ছে এক ধরনের বস্তু নাকি? স্যার বস্তুবাদের দৃষ্টিতে হচ্ছে মাইন্ড বলতে যে আমরা নিউরন বলি বা ব্রেইন বলি, এটা একটা বস্তু, এবং তারা বিশ্বাস করে যে মৃত্যুর পরে এটাও হারিয়ে যাবে বা এর সাথে অন্য কিছু কানেক্টেড না। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর পরে হারিয়ে যাবে বা থাকবে, ওই আলোচনাগুলো আমাদেরকে সোল বা আত্মার আলোচনার মধ্যে ইনভলভ করে। আমরা আত্মার আলোচনার দিকে যেতে চাচ্ছি না। আমরা থাকতে চাচ্ছি আমাদের যে মানে আমরা যেটা মাইন্ড বলি, আমরা মাইন্ড বলি না, বলে আমার মাইন্ডের মধ্যে নাই, মাইন্ড শব্দটা ব্যবহার করি না। যারা বস্তুবাদী তারা কি তাদের লেখার মধ্যে বলার মধ্যে মাইন্ড শব্দটা ব্যবহার করে না? করে। স্যার তারা বলে যে হ্যাঁ মাইন্ড তো মাইন্ড আছে, ব্রেইন কিন্তু হিসেবে ইউজ করে তারা। না, তারা মাইন্ডের কথা বলে কি না, মানে আমি মাইন্ড করছি, আমার মাইন্ডে এটা আসে নাই, দিস ইজ মেন্টাল প্রবলেম। মাইন্ড রিলেটেড শব্দগুলা কি বস্তুবাদীরা তাদের জীবনে ব্যবহার করে? স্যার মাইন্ডকে সবাই স্বীকার করে, সেক্ষেত্রে মাইন্ডের ইউজ মানে সব ধরনের ফিলোসফাররাই ইউজ মানে স্বীকার করবে। রাইট। বাপ্পারাজ তুমি শুনছো? জি স্যার আমি শুনছি। তাহলে তুমি যেটা বললে সেটা হচ্ছে আমার উত্তরের মানে সরাসরি না, কিন্তু আমার উত্তরের ব্যাখ্যা। তুমি উত্তরটা না দিয়ে উত্তরের ব্যাখ্যাটা দিচ্ছ। তারা মাইন্ডকে স্বীকার করে, মাইন্ডকে সবাই স্বীকার করে, কিন্তু যারা বস্তুবাদী তারা বলে যে আমরা মাইন্ড বলতে যেটা বোঝাচ্ছে আলটিমেটলি এটা আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষের কতগুলা ক্রিয়া প্রতিক্রিয়া, নিউরাল কতগুলো ফেনোমেনন। এবং নিউরাল ফেনোমেনন, নিউরন যেহেতু ফিজিক্যাল মানে বায়োলজিক্যাল মানে ফিজিক্যাল, তো সেই হিসেবে সেটা ম্যাটেরিয়াল। আমার এই এক্সপ্লেনেশন কি ঠিক আছে বাপ্পারা? জি স্যার ঠিক আছে। জি স্যার ফাইন। মেটেরিয়ালিজম সঠিক কিনা এটা নিয়ে আমার আছে, যুক্তি ও জীবন চ্যানেলের মধ্যে তোমরা ভিডিও পাবা, তোমরা এটা শুনতে পারো। এরপরে আমরা এই বইয়ের মধ্যে চ্যাপ্টার হলো কোয়ালিয়া। কোয়ালিয়াটা কি কেউ একজন বলবে? আমি একটা নতুন কাউকে চাচ্ছি, যাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে তারা ছাড়া। ডেলিভারিটলি বলো, অসুবিধা নেই, নাহলে আমি এখানে পার্টিসিপেন্ট লিস্ট ধরে জিজ্ঞেস করা শুরু করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম দিল কে? স্যার আমি এনাম বলছিলাম স্যার। ও এনাম, আচ্ছা আচ্ছা। ওই যে ভালো আছেন? হ্যাঁ আছি। এনাম হলো যে তোমার বাড়ি হলো? স্যার যে কোয়ালিয়া সম্পর্কে কি বলতে যাচ্ছিলাম। তোমার বাড়িটা কোন জায়গায়? আচ্ছা আমার ডিস্ট্রিক্ট হলো স্যার যশোর। হ্যাঁ হ্যাঁ যশোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি যে আমি যে ঘুরতে গিয়েছিলাম সেই লেখাতে যে মন্তব্য করছো সেই এনাম তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ফাইন। তোমার সাথে আমার বেশি খাতির হয়ে ওঠে নাই, কিন্তু যাই হোক, মানে বলো এবার। স্যার কোয়ালিয়া আসলে বিষয়টা হচ্ছে যে নিজের আসলে যে অনুভূতি, আসলে আমি যে একটা ফুল দেখছি,
ফুল দেখে আমার মধ্যে যে একটা অনুভূতি জাগলো, গোলাপ ফুল দেখে আমার মধ্যে একটা, তার যে সৌন্দর্য গোলাপ ফুলের, এই সৌন্দর্যের যেটা অনুভূতি জাগলো, এই অনুভূতিটা আসলে আমার নিজের মধ্যেই, এটা অন্য কেউ, এই অনুভূতিটা অন্য কারোর মধ্যে আমি দিতে পারবো না, বা অন্য কেউ আমার কাছ থেকে নিতে পারবে না, বা আমার অনুভূতি অন্য কেউ এরকম আমার মতো সেম একটা অনুভূতি অন্য কেউ অনুভূত হবে না। তো এটা হচ্ছে কোয়ালিটি হচ্ছে নিজের নিজের একটা বিষয়, পার্সোনাল বিষয়। যেমন আমি একটা খাবার খাচ্ছি, খাবার খেয়ে আমার কাছে সেই খাবারটা খুব সুন্দর লাগছে, ওর একই খাবার আরেকজন খাচ্ছে, তার কাছে আরেক রকম লাগছে। তো এই যে মানুষ ভেদে যে এক এক রকম একটা মানুষের যে চেঞ্জ, তো এটা হচ্ছে কোয়ালিয়া, যেটা নিজস্ব বিষয়, নিজের অনুভূতি আর কি, নিজের স্বাদ, নিজের গন্ধ, তারপর হলো নিজের অনুভূতি, আবেগ, এটা হচ্ছে কোয়ালিয়া মোটামুটি আর কি। আমি আচ্ছা এনাম, তোমার সাথে আমি জাস্ট একটু করে কথা বলি, তুমি কানেক্টেড থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। সেটা হচ্ছে যে তাহলে তোমার অনুভূতি তোমার, তাহলে আমার অনুভূতি তো কি তোমার হবে না আমার হবে? আপনার অনুভূতি হয়তো আমি কিছুটা করতে পারবো, কিছুটা বুঝতে পারবো, কিন্তু পুরোপুরি আসলে ফিল তুমি করতে পারবো আমাকে না। ভালোবাসো সেজন্য তুমি এটা অনুমান করতে পারো, হ্যাঁ অনুমান সিম্প্যাথি বা করতে পারবো। অ্যাপেথি আমরা যেগুলো বলি। কিন্তু আমার ব্যথাটা, আমার হাঁটুর ব্যথাটা তুমি ফিল করতে পারবা? তুমি আমাকে সমবেদনা জানাতে পারো। হ্যাঁ সমবেদনা জানাতে আমার পারবো। দাঁতের ব্যথা কি আমি ফিল করি না, তুমি ফিল করো? তা আপনি ফিল করবেন না, কারণ আপনার দাঁতের ব্যথা তো আমার তাহলে পক্ষে ফিল করা সম্ভব না। আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা আমার, হ্যাঁ তোমার অভিজ্ঞতা আমার, তোমার, আপনার যার যার মানে অভিজ্ঞতা তার তার, হ্যাঁ হ্যাঁ যার তার যার তার। অভিজ্ঞতা তার তার, প্রত্যেকে নিজের জগতে বসবাস করে। তাহলে জ্ঞান কিভাবে সম্ভব? কিভাবে আমরা বুঝবো যে যখন সে বলছে আমার হাঁটুর ব্যথা, এটা আসলে মিথ্যা কথা বলছে? হ্যাঁ এটা হাঁটুর ব্যথা দেখা যাচ্ছে আপনার দাঁতে ব্যথা হয়েছে একদিন, আমারও হয়তো দাঁতে ব্যথা হয়েছিল, অভিজ্ঞতা আমার আছে। তা এখন এখন জীবনে যে ব্যথাটা কারো হয় নাই, এক এলাকাতে লোকেরা ওই অসুখে কোনো ভোগে নাই, একজন লোক প্রথম ওই অসুখে ভোগলো, তাহলে তার অসুখটাকে মিথ্যা, যেহেতু অন্যদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই। যেমন স্যার বর্তমানে আপনি করোনার কথা চিন্তা করেন, করোনা তো অনেকেরই হচ্ছে, আমার হয় না এখনো, কিন্তু আমি জানি তারপর ভয় তোমার পাচ্ছি। হয়েছে না হয়েছে তুমি জানো, হয়তো তুমি অনেক ইমিউনিটি পাওয়ার বেশি হয়ে তোমার হ্যাঁ হয়তো মানে আমার লাস্ট স্টেপে আমি এখনো পৌঁছাই নাই, মানে যে স্টেপে পৌঁছালে মানুষ অসুস্থ হয়, তো আমি তো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমি অনুধাবন করছি যে আসলে জিনিসটা কষ্টকর, কিন্তু যখন না আমার না, হবে। অনুধাবন কিভাবে করছো? ও যে ভদ্রলোকের কোভিড হয়েছে এবং সে সিরিয়াসলি সাফার করছে, তারটা তুমি কিভাবে অনুভব করবা? এটা মানে হাউ কাম এটা পসিবল? অনুধাবন বলতে আসলে আমি মনে করছি জিনিসটা, মানে একরকম ধরে নিয়েছি যে এরকম জিনিসটা, কিন্তু আসলে ওই তার মতো এরকম কষ্ট অনুভব করা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি মনে করছি জিনিসটা এরকম। আচ্ছা এনাম, আমি তাহলে আমি তো চ্যাপ্টার রিভিউ করছি না, আমি জাস্ট একটা কানেকশন, আজকের লেকচারটা আমি বলেছি যে আমরা আগের লেখাগুলো পড়াগুলোর সাথে কানেক্টেড হব, সেই হিসেবে আমি শুরু করেছি। সেই জন্য আমি ক্রমান্বয়ে কোয়ালিয়াতে আসছি। আমি একটা জাম করে কোয়ালিয়া সম্পর্কে একটা ফাইনাল কথা বলে ফেলি, তুমি এটা বুঝেছো কিনা বা অন্যরা বুঝেছে কিনা বা কে কি বুঝছে সেটা আমাকে একটুখানি বলবে। সেটা হচ্ছে কোয়ালিয়া আর মেটাফিজিক্যালি সাবজেক্টিভ, এপিস্টেমোলজিক্যালি অবজেক্টিভ। এই কথাটা তুমি কি বুঝেছো কিনা বা কেউ বুঝেছে কিনা বা কি বুঝছো? কোয়ালিয়া গুলো হলো মেটাফিজিক্যালি সাবজেক্টিভ। ওকে, তাহলে আমার কোয়ালিয়া আমার, তোমার কোয়ালিয়া তোমার। বাট এপিস্টেমোলজিক্যাল অবজেক্টিভ, এগুলো আমাদের সাবজেক্টিভ হওয়া সত্ত্বেও যখন আমরা জ্ঞানের প্রসঙ্গ আসে, এগুলো যাচাইয়ের প্রসঙ্গ আসে, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো এক্সচেঞ্জ অফ বিহেভিয়ার এর প্রসঙ্গ আসে, এক্সপ্রেশনের বিষয় আসে, তখন সেটা সাবজেক্টিভ থাকে না। মনে করো 2+2 যেগুলো 4, এটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? অবজেক্টিভ। অবজেক্টিভ। এখন 2+2 যেগুলো 4 এ অবজেক্টিভ, একটা অবজেক্টিভ ট্রুথ আছে, তুমি সেটাকে কনসিভ করো নাই, অর্থাৎ তুমি সেটাকে হজম করো নাই, ধারণ করো নাই, তুমি সেটা জানো না, তোমার কগনিটিভিটির মধ্যে সেটা আসে নাই, তাহলে কি এটা তোমার জন্য জ্ঞান হবে? নিশ্চয় হবে না, নিশ্চয় হবে না। বরং এমনকি তুমি যদি সেটা সঠিকভাবে বলতেও পারো, তখন আমরা বলবো এটা লাকি গেস হয়েছে। কথা ফিলোসফি অফ মাইন্ডের কোর্স পড়ে নাই, কোয়ালিয়া সম্বন্ধে জানে না, সে যদি বলে আমার কাছ থেকে এটা মুখস্থ করে, একজন সামওয়ান, একটা বাচ্চা মনে করো, সে বললো যে কোয়ালিয়া আর মেটাফিজিক্যালি সাবজেক্টিভ, এপিস্টেমোলজিক্যালি অবজেক্টিভ, ওই যে না বুঝে কোরআন মুখস্থ করার মতো এরকম করে সে বলল, তাহলে কি আমরা বলবো যে সে কোয়ালিয়া বুঝেছে? এখানে তো লাকি গেসের বিষয়টা আসছে। নিশ্চয় বলবো না। তাহলে কোনো কিছু জ্ঞান হতে গেলে সেই জিনিসটা মানে ট্রু হইতে হবে, ট্রু মানে অবজেক্টিভলি ট্রু হইতে হবে।
আমি সত্য মনে করি, আমি মনে করি এখন গভীর রাত, তাহলে তো এটা গভীর রাত হবে না, এটা অবজেক্টিভলি আউট দিয়ে থাকতে হবে। এট দ্য সেম টাইম এটা আমার বিলিফের মধ্যে আসতে হবে, মানে আমার সাবজেক্টিভিটিও এখানের মধ্যে কানেক্টেড হইতে হবে। আমার সাবজেক্টিভিটির কানেকশন ছাড়া, আমি আমার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমি যদি ইভেন দো সঠিক কথাটাও বলি, তাহলে কিন্তু এটা কিন্তু আমি জানি বলা যাবে না, বরঞ্চ এট বেস্ট এটাকে আমরা লাকি গেস বলতে পারি। ওকে, সেজন্য জাস্টিফিকেশনটা হইতে হবে সবসময় আগে ভাগে। এখন আমি যদি আগে বলে ফেললাম পরে জাস্টিফাই করে মিলাই দিলাম, তাহলে এটা হবে না, এটা লাকি গেস হবে। তাহলে 2 + 2 = 4 এইটা অবজেক্টিভ ট্রুথ, কিন্তু আমি এটা জানি না। একটা বাচ্চা, মনে করে শিশু, সে জানে না, তার জন্য কি এটা জ্ঞান হবে? হবে না ডেফিনেটলি স্যার। হবে না, ডেফিনেটলি হবে না। তাহলে আমরা যখন কোয়ালিয়ার কথা বলি, এই কোয়ালিটা সাবজেক্টিভ, কিন্তু আমার কোয়ালিয়া আমার, তোমার কোয়ালিয়া তোমার, কারো কোয়ালিয়ার সাথে কারো কোনো যোগাযোগ যদি না থাকে, তাহলে তো এটা জ্ঞান হবে না। কারণ জ্ঞান হইতে হলে ল্যাঙ্গুয়েজের মতো একটা কমিউনিকেশন, একটা স্ট্যান্ডার্ড, একটা ক্রাইটেরিয়া, একটা জাস্টিফিকেশন থাকতে হবে, তাই না? যে কোনো কিছু তো আর জ্ঞান হবে না, এটা জাস্টিফিকেশন থাকে। জাস্টিফিকেশন করতে গেলে কিসের ভিত্তিতে আমি জাস্টিফাই করব? যে ভিত্তিতে জাস্টিফাই করব সেটা কি নিচকে আমি মনে করি তাই, নাকি এটা আসলেই তাই? অবজেক্টিভ হইতে হবে, তাই না? তো সেই জন্য কোয়ালিয়ার যে ব্যাপারগুলো, সেই কোয়ালিয়ার ব্যাপারগুলো কিন্তু জ্ঞানের দিক থেকে অবজেক্টিভ, আর এগুলার গঠনের দিক থেকে সেগুলো হচ্ছে সাবজেক্টিভ। মানে কোয়ালিয়া আর মেটাফিজিক্যালি, মানে আমার কোয়ালিয়া আমার, তোমার কোয়ালিয়া তোমার, বাট এপিস্টেমোলজিক্যালি আমি যেটা সঠিক মনে করি তুমি সেটাকে যাচাই করো। কিভাবে করো? ওই যে তুমি বললা যে অনুমান করে, যে তোমার একটা সমস্যা হয় নাই, কিন্তু তুমি অনুমান করো যে এটা হইতে পারে। কথার কথা, বিষ খেলে মারা যায়, এনাম কি আছো কানেক্টেড? জি স্যার আছে। বিষ খেলে মারা যায়, এটা তুমি কিভাবে অনুমান করো? তুমি কি বিষ কিছুটা খেয়েছো? না স্যার, এটা অনুমান আর কি। হ্যাঁ, অনুমান। আমরা যখন এই অনুমান ধরনের করি, তথ্যগুলো তো আমরা দেখছি স্যার অভিজ্ঞতায়, এরকম না? এরকম আমরা অভিজ্ঞতাগুলো দেখি, তথ্য ছোট ছোট জ্ঞানগুলো আমরা পাই আমাদের সমাজ থেকে বা আমরা চারপাশ থেকে। আমরা ছোট ছোট যেগুলো পাই সেগুলো মিলাই একটা বড় করি। জি স্যার। বাপ্পা, জি স্যার। স্যার ছোটগুলো গেলে যখন আমরা মিলাইয়া বড় করি, তাহলে আমরা কোনটার সাথে কোনটা মিলাই? স্যার এখানে আমার একটু কথা ছিল। মানে এই যে কলমের ক্যাপটা, এই কলমের ক্যাপটা কি আমি এখানে লাগাবো নাকি এখানে লাগাবো, নাকি এখানে লাগালে তো লাগবে না, পড়ে যাবে, যতবার লাগাই পড়ে যাবে, কোনো কাজে লাগবে না। তাহলে আমরা যে ছোট ছোট জিনিসগুলোকে লাগাই, এই লাগানোর ক্ষেত্রে আমাদের একটা রিজন বা রেশনালিটি, আমাদের একটা ইনফারেন্স, আমাদের একটা জাস্টিফিকেশন আমরা প্রয়োগ করি। বাপ্পা, এম আই রাইট? জি স্যার, অনেকটা হচ্ছে পাজেলের মতো, আমরা যেরকম পাজেল গুলো আমাদের বুদ্ধি দিয়ে সাজাই, পাজেলটাকে যদি আমি পাজেলটাকে উল্টা পাল্টা মিলাই যদি বলি যে এই দেখো মিলে গেছে, তাহলে কি হবে? এটা হয় না, কারণ হচ্ছে আমি সামগ্রিক একটা দিকও দেখি, তারপর এটার সাথে এটা কানেক্ট করি। রাইট। তাহলে পাজল মিলানোর আগে দিয়ে পাজলটা কেমন হলে মিলবে এই ধারণাটা তো আমাদের মধ্যে আগের মধ্যে ছিল, যেমন সিমিলার কালার, সিমিলার প্যাটার্ন, তাই না? স্যার এইটাই বোধহয় ডেকার্ট বলছিল যে গড আমাদের প্রতারণা করতে পারে না, তখন আমরা বলি যে তুমি বারবার আমাকে গড সোল এগুলোতে নিয়ে যাচ্ছ, আমি সব স্যার ভেজালে যেতে আগে চাচ্ছি না, না। ডেকার্ট এই ক্ষেত্রে আমরা ধরি যে আমরা সবাই এক, যে জ্ঞানের ক্ষেত্রে কিভাবে আমরা একত্রিত হই, এটা কিভাবে পসিবল, তখন তো ডেকার্ট বলছিল যে গড আমাদের ভুল জ্ঞান দিতে পারে না, এই কারণে আমরা সবাই একত্রিত হচ্ছি, বা যেটাকে বলি আমরা যে অবজেক্টিভ এপিস্টেমোলজি সম্ভব। আমি আসলে গড নিয়ে আলোচনাতে খুব কনভেনিয়েন্ট ফিল করি না। হ্যাঁ, মানে মানে ফিলোসফির আলোচনাতে গড মানে আসাটা মানে ভালো জিনিস না, কারণ গড হচ্ছে যে বিগ পাওয়ার। তো এখন তুমি বিগ পাওয়ারকে নিয়ে আসলে আমরা ছোটখাটোর তো মানে আর কোনো কাজে আমাদের তো কোনো আর কিছু করার নাই। স্যার আমার না, তো এটা তো ডেকার্টের ডেকার্টের গডের হাইপোথিসিস বাদ দিয়ে ডেকার্টের আমরা এই কথায় আসি যে আমাদের মধ্যে ইননেট আইডিয়া হিসেবে কিছু জিনিস দেয়া আছে। যেমন আমরা আমাদের একটা সামগ্রিক আইডিয়া থাকে হোয়াট ইজ হোয়াট, দেন আমরা মিলাতে থাকি যে এটা কিনা। কথা এখন বাপ্পা যদি আমাকে মানে কেউ একজন এসে বলে যে আমি বাপ্পারাজ, তা আমি মিলানোর চেষ্টা করবো বাপ্পারাজ যেরকম আমার যে আইডিয়া আছে সেটার সাথে এইটা মিলতেছে কিনা, তাই না? তো ওই আইডিয়া গুলো এট দ্য ফার্স্ট প্লেস আমরা কোত্থেকে পাবো? বিগ আইডিয়া, এটার কথা বলতেছেন? মানে তুমি বলতেছো যে আমার একটা, আমি তোমাকে যদি চিনি তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে পারবো, না চিনলে তোমার বৈশিষ্ট্যগুলো মিলাইয়া তোমাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, কিন্তু তোমাকে যে চিনি তোমার বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই, সেগুলো আমি কোথায় পাবো? স্যার প্রথমত আমরা যেটা দেখি, যেমন ছেলেবেলা থেকে হয়তো আমরা জানি যে এ হচ্ছে একটা মানুষ, কিন্তু তার পার্ট গুলো আমরা ভাঙা ভাঙা ভাবে জানি না, যে এটা হাত, এটা চোখ, এটা নাক,
যখন আমি চোখ নাক এগুলা বলা হয় তখন আমি হচ্ছে যে বুঝি যে একটা মানুষ হইতে গেলে আসলে চোখ লাগে, নাক লাগে বা এরকম এরকম লাগে। তো ফার্স্টে হয়তো আমি দেখি কালেকটিভ একটা বিষয়কে, কিন্তু ওইটার যে খন্ড খন্ড অংশগুলো সম্পর্কে আমার জানা থাকে না মাইক্রো লেভেলে। পরে আস্তে আস্তে যখন আমরা মাইক্রো লেভেলে জানি, তখন ওই একটা থেকে আমরা চাইলে হাজারটা নতুন ধরনের আইডিয়া তৈরি করতে পারি। অনেকটা হচ্ছে যোগ 2+2 যোগের নিয়মটা জানা থাকলে আমি বিগ অ্যামাউন্ট যাইতে পারবো, এটা সমস্যা না। তাইলে দেখা গেল যে বাপারাস, তুমি তোমার এই কথার মধ্যে শুরুর অংশের সাথে তুমি এখন দ্বিমত পোষণ করলে। তুমি বলছো যে ছোট ছোট থেকে আমরা বড়টা করি, আর এখন বলছো যে প্রথমে আমরা বড়টা দেখি এরপরে ছোট ছোট গুলা বের করি। বড়টা আসলে সামগ্রিক আমি দেখতেছি, কিন্তু আমি সবটা জানি না। বড় আচ্ছা আসলে আমার চোখের সামনে তো আচ্ছা, অনেক কিছু থাকে। তো তাহলে মানে কোয়ালিয়ার ব্যাপারে ফিলসফি অফ মাইন্ডে যারা মাইন্ডের পক্ষে তারা বলতে চাচ্ছে আমাদের এই যে কোয়ালিয়া, এটা একটা ইউনিক জিনিস, এটা আমাদের সাবজেক্টিভিটি, এটা ইন্ট্রিনজিক, এবং সেটা আমাদের বস্তুগত যে বডি আমরা এটার মধ্যে পাই না। কারণ আমাদের ব্রেনের মধ্যে মানে কোনো কোয়ালিয়া পাওয়া যায় না, কিন্তু ব্রেনের মধ্যে পাওয়া যায় কতগুলা কেমিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক, কতগুলো সিগন্যাল পাওয়া যায়, কতগুলো নিউরাল অ্যাক্টিভিটিস পাওয়া যায়। কিন্তু আমরা যেটা ফিল করি, FEEL ফিল, এই ফিলিংটা আমরা আমাদের ব্রেন যদি খুলে দেখি তাও আমরা সেখানে পাবো না। ফিলিংটা আমরা জানি মানে বস্তুর বাইরে কোথায় জানি করি, সেটা বস্তুর সাথে মিলে একসাথে কাজ করে। কিভাবে কাজ করে সেটা একটা ব্যাখ্যা হতে পারে যে ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এরপরে আমরা আলোচনা করেছি কনসাসনেস নিয়ে। কনসাসনেস কি এটা নিয়ে অনেক ধরনের থিওরি আলোচনা করা হয়েছে। এটা গতকালকে কনসাসনেস নিয়ে আমি একটা আমাদের স্টুডেন্টদের সাথে, আমাদের 4th ইয়ারের মাহফুজ এটাই করছিল, কনসাসনেস এন্ড এক্সপেরিয়েন্স। তোমাদের ইয়ারেরও অনেকে জয়েন করছিল। তো এটা একটা ভেরি মিস্টেরিয়াস জিনিস। এইটা বস্তুবাদীরা বলবে যে কনসাসনেস হচ্ছে আমাদের ব্রেইনের একটা এমার্জেন্ট ফিচার মানে যেটা থেকে যেটা রাইজ করে। কথার কথা, তোমরা যারা সায়েন্সে পড়েছো এবং ল্যাবরেটরিতে তোমরা দেখেছো যে আমরা যখন একটা সলিউশনের সাথে একটা সলিউশন মিলাই, দ্রবণ যেটাকে বলে, মিক্স আপ করি, তখন পিকুলিয়ার কতগুলা কালার, কতগুলা বিহেভিয়ার তৈরি হয়। তাহলে তুমি যখন কথার কথা একটা মানে লোহার সাথে একটা চুম্বক লাগাবা, সাময়িকভাবে লোহাটাও একটা চুম্বকে রূপান্তরিত হয়। তো সেরকম হচ্ছে যে আমাদের মাইন্ড হচ্ছে একটা বডির বাই প্রোডাক্ট, এবং কনসাসনেস হচ্ছে মাইন্ডের একটা ব্যাপার। এটা একটা ফিজিক্যাল ফেনোমেনা, একটা ন্যাচারালিস্টিক ওয়েতে আমরা একটা ব্যাখ্যা দিতে পারি। আবার যারা বস্তুবাদকে সঠিক মনে করে না, যারা মনের পক্ষে, তারা এই কনসাসনেস বলছে এটা একটা আলাদা জিনিস। এই কনসাসনেস জিনিসটাকে আমরা বস্তু দিয়ে ব্যাখ্যা করতে পারি না। যাই হোক, সেটা সেই চ্যাপ্টারের বিষয়। তাহলে আমাদের ক্লাসের সময় অর্ধেক শেষ হওয়ার পরে আজকে আমাদের যে আলোচনার বিষয় থট চ্যাপ্টার, সেটার মধ্যে আমরা আসতে পেরেছি। তাহলে হোয়াট ইজ থট? এই থট চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে তোমরা একটা স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছ। ওকে, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কার্টেশিয়ান ডুয়ালিজমের কথা কেন আসছে? কার্টেশিয়ান ডুয়ালিজম মানে হচ্ছে ডেকার্টের যে ডুয়ালিজম হচ্ছে দুই ধরনের মানে সত্তা আছে জগতে। এক ধরনের সত্তা হচ্ছে বস্তু, আর এক ধরনের সত্তা হচ্ছে মন। তাহলে বস্তুকে আমরা স্পেসের মধ্যে পাই এবং মনকে আমাদের চিন্তার মধ্যে পাই। এবং এই চিন্তার দুইটা অ্যাসপেক্ট আছে, ইন্টেনশনালিটি এবং রেশনালিটি। তাহলে এবার আসো দ্য ডিস্টিংশন বিটুইন রিজন অ্যান্ড কজেশন। Cause is physical, but reason is the outcome of making choice, which involves desires and beliefs of a subject. তাহলে তাহলে তোমরা আমি একটা এখানে তোমাদেরকে দেখাই, আমার একটা পোস্টারটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা তোমরা আমার যে দর্শন.com একটা ওয়েবসাইট আছে, সেখানের মধ্যে পোস্টার সেকশনের মধ্যে পাবা, দ্য অন্টোলজি অফ এক্সপ্লানেশন। তাহলে জগতে আমরা ঘটনাগুলোকে ঘটতে দেখি। এই ঘটনাগুলোকে যেগুলোকে আমরা ঘটতে দেখি,
সেই ঘটনাগুলোর মধ্যে আমরা এজ সাবজেক্ট মানে সাবজেক্ট অফ নলেজ আমরা কোরিলেশন বের করার চেষ্টা করি, এইটার কারণে এটা হয়েছে। ওকে, এখন কোরিলেশন আর কজেশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে, কজেশন হচ্ছে কজ এন্ড ইফেক্ট। ওকে, এটার সাথে এটা। এখন মনে করো আমি আসলাম আর তখন একটা পাখি ডাকলো, তো যতবারই আমি আসছি ততবারই পাখিটা ডাকছে। তাতে করে কি আমি কি বলতে পারবো বা বলা উচিত যে পাখিটা ডাকার কারণে আমি আসতে পেরেছি বা আমি আসছি বলে পাখিটা ডাকছে? এটা আমরা বলতে পারবো না। তো সেই জন্য সকল কজেশন হচ্ছে একটা কোরিলেশন, কিন্তু সকল কোরিলেশন কজেশন নয়, বরঞ্চ কজ হচ্ছে একটা ডেফিনিট ঘটনা, যে ঘটনাটা পরবর্তী একটা ঘটনাকে তৈরি করেছে। মূলত কিন্তু সবগুলোই ঘটনা। আচ্ছা, এরপর আসো কজেশনের পরে হচ্ছে রিজন, মানে কেন আমি এটা করেছি। তো এই যে রিজন, তুমি মিয়ার কজেশন দিয়া, মিয়ার মানে শুধুমাত্র কজেশন দিয়ে তুমি রিজনকে ব্যাখ্যা করতে পারো না। কথার কথা, তুমি এখন শুনছো, কিভাবে তুমি শুনছো? তুমি তোমার শ্রবণ ইন্দ্রিয় দিয়ে শুনছো, শ্রবণ ইন্দ্রিয় যাচ্ছে মস্তিষ্কের মধ্যে, সেটা প্রসেস হতে তুমি শুনছো, এটা হচ্ছে কজাল প্রসেস। তুমি আসলে এই কজাল প্রসেসে তুমি এই লেকচারটা কেন শুনছো? কেউ কি আমাকে একজন বলবে যে তুমি কেন শুনছো, কেন ক্লাসে অ্যাটেন্ড করছো? যারা কথা বলেছো তারা ছাড়া বলবা। হ্যাঁ স্যার, নতুন কিছু জানার জন্য। তাহলে নতুন মানুষটার নতুন নামটা জানতে চাই। স্যার, আকাশ। হ্যাঁ, আকাশ। আকাশ, গতকালকে তোমার সাথে যে আমার কথা হলো ওই যে আকার নিয়ে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আকাশ। ওকে, তো আকারের আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি ইন্টারেস্টেড হলে আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে পারি। জি স্যার, আমিও ক্লিয়ার হয় নাই, তো স্যার আরেকদিন যদি স্যার আলোচনা হয় তখন হয়তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতি শুক্রবারে প্রেফারেবলি বিকেল বেলা আমরা এরকম একটা মানে ইনফর্মাল একাডেমিক আলোচনাতে একত্রিত হব। আমি ভাবছি যে তোমরা যদি আগ্রহী থাকো আর কি। হ্যাঁ, জি স্যার। তো তুমি মাহফুজের সাথে যোগাযোগ করো, যে এটা নিয়ে তুমি শুনতে চাও, আগ্রহ আছে, মাহফুজ আমাকে কোঅর্ডিনেট করবে। ঠিক আছে আকাশ? আচ্ছা স্যার। আচ্ছা, ইন দ্য মিনটাইম তুমি যদি একটু প্রিপারেশন নাও যে কেন তুমি প্রশ্নটা করছো, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা। তো আকাশ, আকাশ কি বলছিলে যে তোমার কথা আবার বলো, শুরুর কথাটা। স্যার, নতুন কিছু একটা জানার উদ্দেশ্যে, যেমন থট সম্পর্কে আমরা নতুন কিছু জানতে পারবো, এরকম একটা উদ্দেশ্য আছে যে আজকে ক্লাসটা করলে। আকাশ, তাহলে তুমি এই যে আমাকে হয়তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, অ্যাটলিস্ট আমার কথাগুলো তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তাই না? তাহলে আমাকে দেখতে পাওয়া এবং আমার কথাগুলো শুনতে পাওয়া, এটা তো একটা ফিজিক্যাল প্রসেস। তোমার ফিজিক্যাল প্রসেসের মধ্যে তুমি যেটা বলতেছো কি একটা কিছু নতুন কিছু শিখবা এই সেই, সেটা কি আছে? যেই কারণে সেই কারণটা কি কজেশনের মধ্যে আছে? স্যার, দুইটা বিষয় সম্পৃক্ত করার পরেই তো আমি একটা যুক্তিতে অথবা পারপাসের দিকে আগাচ্ছি, যুক্তি তৈরি করে তারপর পারপাসের দিকে আগাচ্ছি। রাইট, হ্যাঁ, পারপাস আমি যাই নাই, তুমি আমাকে ঠেলেই দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, পারপাস। তাহলে সকল পারপাস হচ্ছে রিজন, সকল রিজন পারপাস নয়। সকল রিজন হচ্ছে এক ধরনের কজেশন, কিন্তু সব ধরনের কজেশন কিন্তু রিজন নয়। আবার সকল কজেশন হচ্ছে এক ধরনের কোরিলেশন, কিন্তু কোরিলেশন হইলেই কজেশন হবে এমন নয়। আবার সকল কোরিলেশন হচ্ছে ঘটনা, কিন্তু সব ঘটনা কিন্তু কোরিলেটেড না। কিছু কিছু ঘটনা কিছু কিছু ঘটনার সাথে স্পেসিফিক্যালি কোরিলেটেড। ওকে, তাহলে ইভেন্ট এবং কোরিলেশনের বিষয়গুলো হচ্ছে অবজেক্টিভ, আমার বাইরের ব্যাপার, এবং কজেশন। আর রিজন এবং পারপাস এগুলো মোর সাবজেক্টিভ। এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে একটা ঘটনার বিশ্লেষণ। তাহলে একটা ঘটনা যখন ঘটে, তখন সেই ঘটনার আমরা যদি একটা কারণ বের করি, মানে কজেশন বের করি, এই কজেশন বের করার মাধ্যমে আমরা ঘটনাটার কি সবকিছু জেনে ফেলেছি, এটার এক্সপ্লেনেশন কি হয়ে গেছে বলা যাবে আকাশ? না স্যার, বলা যাবে না। আমি কথাটা বুঝি নাই ভালো করে। আমি একটা ঘটনার মানে কজাল প্রসেসটা দেখালাম যে এইটা এই এই প্রক্রিয়াতে ঘটেছে, এইটা বলার মাধ্যমে কি ঘটনাটার ব্যাখ্যা হয়ে গেল? স্যার, ফলাফলটা তো এখনো জানি নাই। কারণ এই যে আমি একটা চার্ট তোমাদের দেখিয়েছি, আবার দেখা, এটা লেট মি শো ইট अगेन। সেটা হচ্ছে এই যেটা, এটার মধ্যে কিন্তু আমরা বলেছি যে তোমার এই মিয়ার কজাল প্রসেসের মধ্যে কিন্তু তোমার রিজনটা নাই, রিজনটা আছে বাইরে। হ্যাঁ, এবং রিজনের একটা আপার ফর্ম হচ্ছে পারপাস।
তুমি নতুন কিছু কেন আচ্ছা। জানতে চাচ্ছ? নতুন কিছু জানা যদি তোমার মানে রিজন হয়, জানতেছো তুমি একটা ফিজিক্যাল প্রসেসে, এটা কজেশন, তো নতুন কিছু তুমি কেন জানতে চাচ্ছ আকাশ? স্যার সবাই জানতে চায়, একটা আগ্রহ। আচ্ছা, যেখানে কেউ সবাই জানতে চায় না সেখানে কি কোন একজন ব্যক্তি তার জ্ঞানের প্রতি অনুরাগ থাকবে না? অবশ্যই থাকবে, কেউ না কেউ থাকবে। তাহলে স্যার তাহলে আমাদের তো হোমোসেপিয়েন্স এর জন্য বলা হয় যে জ্ঞানের প্রতি আমাদের যে আচ্ছা আগ্রহটা। আচ্ছা, তো হোমোসেপিয়েন্স আমাদের এনে বলা হয় যাতে আমাদের জ্ঞানের প্রতি আগ্রহ হয়। তো জ্ঞানের প্রতি আমাদের আগ্রহ কেন? হোমোসেপিয়েন্সের কেন আগ্রহ, অন্যান্য হোমোদের কেন নয়? কেন? এটা অনেকটা স্যার জিনগত হইতে পারে যে আমাদের বায়োলজিক্যালি আমরা জ্ঞানের প্রতি আগ্রহী, অ্যাট্রাকটিভ অনেক বেশি, এই আচ্ছা, বৈশিষ্ট্যটা আমরা পেয়েছি ডিএনএ তাহলে এরকম। তো বাকিরা কিন্তু বুঝতে পারতেছে তুমি একটা ট্র্যাপে পড়ে যাচ্ছ। আমি এখন প্রশ্ন করব কি, তাহলে জিনের মধ্যে এটা কেন হয়েছে? স্যার এটা তো বলা হয় যে ওই যে বিবর্তনের ধারায় আস্তে আস্তে এটা আমাদের সাথে অ্যাড হচ্ছিল। হ্যাঁ, খুব সুন্দর আনসার। তো বিবর্তনের ধারা এইভাবে এইভাবে কেন হয়েছে, ওইভাবে ওইভাবে কেন হয় না? এটা হইতে পারে যে এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না বৈজ্ঞানিক ভাবে, এটা একটা হইতে পারে। আর আমি যদি ধর্মীয় দিক দিয়ে দেই তাইলে ওইটা উত্তর হইতে পারে, কিন্তু কারণ তো অবশ্যই রিজন একটা আছে, হয়তো আমরা ধর্মের এটার উত্তরটা কথাটা, এই মুহূর্তে জানি না। ধর্মের আলোচনাগুলো দার্শনিক আলোচনার বাইরে রাখবা। আচ্ছা স্যার ওই তো বললাম ওইটা বাদ। হ্যাঁ, তাহলে তাহলে যদি- তাহলে বিবর্তনটা এইভাবে এইভাবে কেন হয়েছে? যেভাবে আমরা হইছি সেভাবে না হইয়া অন্যভাবে হলে অসুবিধা কি ছিল? স্যার আমরা হয়তো স্যার একটা প্রসেস ফলো করতেছি, এভাবে হয়ে যাচ্ছে, তো এই বুঝলাম প্রসেসটা তো, মেনে নিলাম। বুঝলাম তো আকাশ, এই প্রসেসটা তো এইভাবে হয়েছে যার কারণে আমরা হয়েছি বিবর্তনের ধারায়। আমরা যদি বিবর্তনকে সঠিক ধরে নেই আপাতত তর্কের খাতিরে, তা এইভাবে এইভাবে কেন হলো? এইভাবে হওয়াটা কি নেসেসারি ছিল? আদারওয়াইজ হলে অসুবিধা কি ছিল? স্যার হয়তো হয়তো আমরা এইভাবে স্যার ফলটা পেয়ে গেছি, তো গেলাম না ওদিকে। আমরা তো এটা- পেয়ে গেছি, তাতে আমরা বুঝতে পারতেছি আমরা এইভাবে হইছি, কিন্তু এইভাবে কেন হইলো? কেন এইভাবে হইলো, অন্যভাবে কেন হইলো না? হইলে অসুবিধা কি ছিল? স্যার অসুবিধা স্যার ছিল এটা না, হইল অনেকটা বাপ্পা ইয়ার মতো যে বিগ ব্যাং কেন হইলো, এখন পর্যন্ত আমরা রিজন বলতে পারি, এবং এক জায়গায় যদি আমরা যে থামি তার মানে এই না এখানে রিজন নাই, আমরা হয়তো এখনো পর্যন্ত কারণটা জানি না, হয়তো আরো 5 বছর হোক, আচ্ছা, 10 বছর পর হোক, এটা আমরা জানবো। তাহলে তুমি কি মনে করো 5 বছর পরে, 10 বছর পরে, বা 1000 বছর পরে, বা 10 কোটি বছর পরে আমরা সব জেনে ফেলবো? সব জানা সম্ভব না, আমরা তো হয়তো সব কিছুটা সব জানবো। জানা যদি সম্ভব না হয়, তাহলে 10 কোটি বছর পরে জানার পরেও যদি অজানার পরিমাণটা যদি এখনকার মতো যদি সেরকমই থেকে যায়, তাহলে আমাদের কি লাভ হইলো? যতটুকু জানছি যতটুকু ওটা লাভ জানতে বলা যেতে পারে। যতটুকু জানছি ততটুকু লাভ, কিন্তু আমরা তো সবকিছু জানতে চাই। আমরা তো জগতের ক্ষুদ্র অংশ, অথচ আমরা জগৎ সম্বন্ধে জানতে চাই, জগৎ কোত্থেকে আসছে। না, তো সেই এটা আমরা চাওয়াটাই তো তো স্যার জানছি, আমাদের আমরা যে গিয়েছে। থেমে গেছি এরকম না, একদম শুরু থেকে যদি দেখেন মানুষের জানার পরিধি এবং আজকের 2020-এর জানার পরিধি কিন্তু অনেক বেশি, অনেক বাড়ছে। কিন্তু তুমি আমাকে বলো, জানার যে পরিধি বাড়ছে তাতে করে মানুষের যে এথিক্যাল মেটাফিজিক্যাল কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো কি উত্তর হইছে? কিছু ক্ষেত্রে যেমন এটা বলা যায়, যেমন দেখেন স্যার, আমরা যদি মেটাফিজিক্যাল বলেন আর ইথিক্যাল বলেন, এগুলো হচ্ছে একেবারে অ্যাবস্ট্রাক্ট, এবং এই ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারি না যেটা সাইন্টিফিকলি প্রমাণ হয়। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু পারি, আমরা যেটা বলি যে ফিলোসফিতে কখনো উত্তর খোঁজা হয় না, বরং ওই প্রশ্নের পিছনে দৌড়ানো হয়। তো আলটিমেটলি আমাদের কোনো ফাইনাল গোল থাকে না, তো আমরা দৌড়াতে খোঁজ করি। দৌড়াতে তোমার জীবনটা শেষ হয়ে গেলো, তাহলে তোমার পারপাসটা কি হলো? তাহলে তোমার জীবনটা উইদাউট এনি পারপাস। এই যে চেষ্টা করা, কথাটা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে সব সময় যে আমাদের একটা ইয়া লাগবে। আকাশ, জি স্যার। তুমি আমাকে একটা এথিক্যাল ফিলোসফিক্যাল কোয়েশ্চেনের কথা কি বলতে পারবে যেটা 2500 বছর আগে গ্রিক ফিলোসফাররা তুলেছিল আর এখন এটা অলরেডি সমাধান হয়ে গেছে? এথিক্যাল বিষয়গুলো তো দেখা যাচ্ছে স্যার মানুষের ব্যক্তিগত, তাহলে এথিক্যাল বিষয়গুলো যদি সলভ না হলো, তাহলে কিভাবে আগে মানুষে যাইতো, ঘোড়ার গাড়িতে যাইতো, এরপরে টেলিফোন ছিল, এখন হলো যে ওয়্যারলেস হইছে, আরো টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের যে এথিক্যাল ফিলোসফিক্যাল নলেজ সেটার তো কোনো কিছু হয় নাই। স্যার এথিক্যাল বিষয়গুলো স্যার যেগুলো মেন্টাল বিষয়গুলো স্যার ব্যক্তিকেন্দ্রিক, যেমন আপনি স্যার যা বিশ্বাস করতেছেন আমি তা বিশ্বাস করতে পারতেছি না, তো সেটাই তো। তাহলে এই বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব এবং নানা ধরনের বৈচিত্র্য, এটা তো আগেও ছিল, এখনো আছে, নাকি এটা ভবিষ্যতে সমাধান হবে? স্যার বৈচিত্র্য তো থাকবে, নয়তো তো স্যার আমরা আগাইতে পারতাম না, যতটা কমিয়ে আনা যায়। জি স্যার, যতটা কমিয়ে আনা যায় আমাদের লক্ষ্যটা থাকবে। কমছে বলে মনে হয় যে মানে কোন ফিলোসফিক্যাল ইস্যুর আলোচনা মানে কমে আসছে, এরকম কি মনে হয়েছে, নাকি দিন দিন আরো জটিলতা বাড়ছে?
স্যার জটিলতা তো বাড়তেছেই। কিন্তু আমাদের তো থেমে গেলে চলবে না, আমরা তো না, আমাদের সবসময় থামার চেষ্টা। কথা তো কেউ বলছে না, থাম, কিন্তু তুমি আগাইতেছো, তুমিও যত আগাইতেছো সমাধানও তত হচ্ছে, সমস্যাগুলো নতুন নতুন সমস্যা তত বাড়তেছে। স্যার এটা তো হ্যাগেলের সিস্টেমে চলতেছে, ডান দিক হ্যাগেলের যেটাকে সিস্টেম না, বলতেছে। এটা মোজাম্মেল স্যারের সিস্টেম। মোজাম্মেল স্যারের থিওরি তোমরা আস্তে আস্তে পরিচিত হবা। মোজাম্মেল স্যারের স্টুডেন্টরা সবাই এটার সাথে পরিচিত, যারা সিনিয়র স্টুডেন্ট। কনস্ট্যান্ট গ্যাপ থিওরি, দ্য গ্যাপ ইজ কনস্ট্যান্ট। তুমি আগের থেকে অনেক আগাইছো, কিন্তু আগাইয়ে দেখতেছো যে এখনো অনেক দূরে। ওই দূরে আকাশটা মাটির সাথে মিশে গেছে, যেটাকে আমরা দিগন্ত বলি। সেখানে যাওয়ার পরে দেখি যে আকাশ এবং জমিনের দূরত্ব আগে যা ছিল এখনো ঠিক তাই আছে, দিগন্ত ওই দূরে। সেখানে গেলে কিন্তু আবার সেই পরিস্থিতি। সমাধান কিছুটা হয়তো, যেমন আমরা আচ্ছা, দেখি আমরা যে কথাটার মধ্যে আসছিলাম সেটা হচ্ছে আমরা ফিলোসফিক্যালি এনগেজ হচ্ছি টু আনসার দ্য হোয়াই কোয়েশ্চেন, নট দ্য হাউ কোয়েশ্চেন। ওকে, একটা জিনিস কিভাবে ঘটে সেই জিনিসটা তুমি পাবা কজাল ব্যাখ্যার মধ্যে, কিন্তু এই কজাল ব্যাখ্যাটার মধ্যে তোমার রিজন জিনিসটা নাই, এটার মধ্যে তোমার পারপাস জিনিসটা নাই। হোয়াই কোয়েশ্চেনটা কিন্তু রিজন এবং পারপাসকে ইনভলভ করে, যেগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভিটির ব্যাপার, এবং এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। তাহলে থট যে আলোচনাটা আমরা করছি বা করব, আমার তো সময় অনেকখানি শেষ হয়ে আসছে আজকের আলোচনা, সেটা আমরা বলি। আমি সংক্ষেপে তাহলে কিছু কথা বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো থট হচ্ছে এসেন্স অফ মাইন্ড। শিয়াল পণ্ডিতের চশমা, এটাকে আমি নাম দিছি শিয়াল পণ্ডিতের চশমা। এই যে এইটা, হ্যাঁ, এই যে এমন করে দেখতে থাকি। এনিওয়ে, ওটা ব্যবহারের জন্য সুবিধা, কিন্তু দেখতে বিশ্রী লাগে, এইটা পড়ি। হ্যাঁ, ওকে। থট হচ্ছে মানে এসেন্স অফ মাইন্ড, হ্যাঁ, এবং সেটার দুইটা আসপেক্টের কথা বলা হচ্ছে। একটা হলো এটার যে যে এটা মানে রিপ্রেজেন্টেশন অফ থিংস বিয়ন্ড ইটসেলফ, যেটাকে আমরা বলি ইন্টেনশনালিটি। যে ইন্টেনশনালিটি হচ্ছে যে একটা কানেক্টেডনেস, মানে একটা আমার মাইন্ড আছে, কিন্তু আমার মাইন্ড কিন্তু জগতের সাথে কানেক্টেড হতে চায়, হ্যাঁ, এক্সপেরিয়েন্সের মাধ্যমে, রিজনের মাধ্যমে, নানা সোর্সের মাধ্যমে। এটা আর একটা হচ্ছে মাইন্ডের মুভমেন্ট ফ্রম ওয়ান রিপ্রেজেন্টেশন টু অ্যানাদার ইন অ্যাকর্ডেন্স টু দ্য লস অফ লজিক। লজিকের কতগুলো লকে মেনে আমরা একটার সাথে আরেকটা রিপ্রেজেন্টেশন, একটা হলো যে রিপ্রেজেন্টেড হওয়ার টেন্ডেন্সি, আরটা হলো রিপ্রেজেন্টেশন গুলো একটার সাথে একটা কানেক্টেড করে আরো হায়ার লেভেল এবং কমপ্লেক্স আমাদের রিপ্রেজেন্টেশন তৈরি করা, যেটা আমরা লজিকের নিয়ম অনুসারে করে থাকি। এবং এই যে লজিকের নিয়মগুলো কোত্থেকে আসলো, এই প্রসঙ্গে বাপ্পারা যেটা বলেছে ডেকার্টের কথা, সেটা আসতে পারে। তাহলে একটা হলো ইন্টেনশনালিটি, আর একটা হলো রেশনালিটি। তাহলে রিপ্রেজেন্টেশন গুলোকে যখন আমরা একটার সাথে একটা কানেক্টেড করে, কোনটার সাথে কোনটা আমরা কানেক্টেড করব সেটা আমরা কোনো না কোনো ভাবে যেন ঠিক করি, পাশাপাশি গুলোকে জোড়া লাগাই না। হ্যাঁ, এই যে এই বইটা, একটা বইয়ের মধ্যে যতগুলো লেখা আছে, এটা ইংরেজি বই, এটাতে এই বইটা হচ্ছে টোটালি 26টা অ্যালফাবেট এ টু জেড এর একটা কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন, কিন্তু এক এক ধরনের সেটআপের কারণে এক একটা মিনিং আমরা ফর্ম করি। তাহলে একটা হলো ইন্টেনশনালিটি অফ মাইন্ড, যেটা কজাল প্রসেসে কাজ করে, আরটা হলো রেশনালিটি, যেটা আমাদের সাবজেক্টিভিটির মধ্যে কাজ করে, যেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এখন এই থট জিনিসটাকে যারা বস্তুবাদের পক্ষে, তারা এটাকে ন্যাচারালিস্টিক ওয়েতে ব্যাখ্যা করবে, যে ইট ক্যান বি এক্সপ্লেইন ইন এ ন্যাচারাল কজাল প্রসেস। আচ্ছা, তাহলে আমরা যদি হিউম্যান বিহেভিয়ারকে আমরা যদি দেখি, হিউম্যান বিহেভিয়ারের মধ্যে আমরা কিছু কিছু আচরণকে কজালি কানেক্টেড করতে পারি। ওকে, আর কিছু কিছু আচরণ হচ্ছে এমন যেগুলোকে আমরা কজালি কানেক্টেড করতে পারি না, মানে ম্যাটেরিয়াল কজ দিয়ে ন্যাচারালি সেটাকে ব্যাখ্যা করতে পারি না। যেমন আমাদের ফিলসফিক্যাল, কনসেপচুয়াল, হাই লেভেল অফ থিঙ্কিং, আমাদের এথিক্যাল যে চয়েস ক্রাইটেরিয়া ইত্যাদি। সো এই যে আমরা কিভাবে করি সেটার জন্য একটা ব্যাখ্যা হতে পারে যে আমরা আমাদের রেশনাল ক্যাপাসিটি দিয়ে সেটা করি, এবং এই রেশনাল ক্যাপাসিটি হচ্ছে মাইন্ডের একটা বৈশিষ্ট্য। সো it is not surprising that much of the human behavior should be explicable in causal terms, but what about behavior seems to involve more than this? Inference to the best explanation বলে একটা কথা আছে, আমি এখানে মধ্যে এক্সপ্লেনেশনের কথা বলেছি, কিন্তু
হুইচ এক্সপ্লেনেশন ইজ বেস্ট। তো আমরা ধরে নিই যে এটা হচ্ছে প্রমাণ। আসলে ফিলোসফিতে কোনো প্রমাণ নাই, ফিলোসফিতে আছে আর্গুমেন্ট। তাহলে এইটা কি আমার হাতে? স্যার পানির একটা গ্লাস। কে বললো? বাপ্পারাজ। তুমি কি জানো এটা পানি? এর পানি না হয়তো পানির মতো দেখা অ্যাসিড হইতে পারে। আচ্ছা, এটা তো পানি, আমি প্রমাণ করে দিচ্ছি। আমি খাইলাম, প্রমাণিত হলো যে এটা অ্যাসিড না পানি। এমন হইতে পারে যে আমি আসলে অ্যাসিড প্রুফ, হতে পারে, হতে পারে না? তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের অবজারভেশনে যেগুলোকে দেখি সেইগুলোকে আমরা যুক্তি হিসেবে গ্রহণ করি, এবং যুক্তি হিসেবে গ্রহণ করে তখন আমরা একটা এক্সপ্লেনেশন ফর্ম করি। এবং কিছু নির্দিষ্ট ডাটার কিন্তু ভিন্ন ভিন্ন রকমের ব্যাখ্যা হতে পারে। উইথ দ্য সেম ডাটা ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশনগুলোর মধ্যে যে এক্সপ্লেনেশনটা আমাদের কাছে বেস্ট বলে মনে হয় সেটাকে আমরা প্রমাণ হিসেবে গ্রহণ করি। ওকে, তাহলে কোনটা বেস্ট সেটা কিভাবে ঠিক করবে সেটা যদি তোমরা যদি এগেন এটাতে আবার দেখো, আমার সাবজেক্টিভিটি, আমার এই সাবজেক্টিভিটি এখানে একটা বিরাট রোল প্লে করে, আমার ইন্টেনশনালিটি একটা বিরাট রোল প্লে করে। ওকে, তাহলে আমরা কি বলবো? এ ইজ দ্য কজ অফ বি আর এ ইজ দ্য রিজন অফ বি, দুটো সেম জিনিস, এটাকে আমরা বলবো, কিন্তু আসলে এটা বলা উচিত নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে উইটগেনস্টাইনের প্রসঙ্গ আসছে, যে তিনিও বলেছেন যে এই পার্থক্যটা কজেশন এবং রিজনের মধ্যে পার্থক্যটা করা উচিত। বাই দ্য বাই, তোমাদেরকে আমি যে চার্টটা দেখালাম এটা হচ্ছে আমার একটা মৌলিক কাজ। যদি আমি এটার উপর খুব একটা আর্টিকেল দিতে লিখি নাই, তো আমার যে চিন্তাগুলো আমার এখনো লেখা হয় নাই, মূলত সেগুলোকে আমি পোস্টার বা গ্যালারি করে তৈরি করে রাখি। এটা হচ্ছে সেই ধরনের একটা ব্যাপার। এটা নিয়ে তোমরা যদি চিন্তা ভাবনা করো তাহলে তোমরা দেখবা যে জগতে অনেক ঘটনা আছে, তার মধ্যে কিছু কিছু ঘটনার সাথে কোরিলেটেড, কিছু কিছু ঘটনার সাথে কোরিলেটেড নয়। আবার যেসব ঘটনাগুলো কোরিলেটেড সেগুলোর মধ্যে যে কজ ইফেক্টের রিলেশন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে দেখা যায় না। আর কজ ইফেক্টের রিলেশন যেসব ক্ষেত্রে দেখা যায় সেখানে আমরা যেগুলোকে কজ বলি, এই কজগুলো অবশ্যই রিজন, কিন্তু রিজন যখন আমরা বলি সেখানে কজ থেকে এটা আরো অতিরিক্ত কোনো কিছুকে বোঝায়। এবং এই রিজনগুলোকে আমরা যখন ফাইন্ড আউট করি তখন সেটার একটা আলটিমেট লক্ষ্য বা উদ্দেশ্য বা পারপাস থাকে। এই পারপাস এবং রিজনটা আমাদের সাবজেক্টিভিটি ডিটারমিন করে। আর ইভেন্টস, কোরিলেশন, কজেশন এগুলো তুলনামূলকভাবে কিছুটা নন সাবজেক্টিভ বা অবজেক্টিভ হিসেবে কাজ করে। আর আমাদের একটা ঘটনার পুরো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এই সবগুলো বিষয় যার যার জায়গাতে ভূমিকা পালন করে। তাহলে তুমি যদি এখানে কাট আপ করে দিতে চাও রিজনকে, তুমি যদি রিজনকে বাদ দিতে চাও, রিজন এবং পারপাসকে বাদ দিতে চাও, তাহলে তুমি যে বললা ওই যে বিবর্তনের মাধ্যমে হয়েছিল, তাহলে বিবর্তন কেন এইভাবে হয়েছে, মানে বিবর্তন এইভাবে হওয়াটা কি নেসেসারি ছিল নাকি কন্টিনজেন্ট? তাহলে যদি বলো নেসেসারি ছিল, তাহলে নেসেসিটিটা কে তৈরি করেছে, কেন নেসেসিটি? আর যদি বলো যে না এটা কন্টিনজেন্ট, তাহলে এটা আদারওয়াইজ হইতে পারতো, তাই না? এই যে নেসেসিটি, কন্টিনজেন্ট আমরা যা কিছু বলি এইসব বলার ক্ষেত্রে আমাদের সাবজেক্টিভিটি একটা রোল প্লে করে। তাহলে অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু অভিজ্ঞতাটা এই যে আমরা কলমের উদাহরণটা দিলাম, আমি মনে করি যে আমি অভিজ্ঞতায় কলম দেখছি, কিন্তু আলোচনা করে বোঝা গেল যে আসলে আমি অভিজ্ঞতায় কলম দেখছি না। অভিজ্ঞতায় আমি পাচ্ছি কতগুলো সেন্সেশন, এই সেন্সেশন গুলোকে আমি আমার মতো করে পারসেপশনে রূপান্তর করছি এবং সচেতন ভাবে আমি মনে করছি আমি কলম দেখছি। হ্যাঁ, অবচেতন ভাবে আমরা যেটা দেখি আমাদের সচেতন মন সেটার উপর কিছু প্রজেক্ট করে, তখন সচেতন ভাবে আমরা মনে করি যে আমরা বোধহয় এটা দেখছি। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সাবজেক্টিভ বিষয়গুলো সেগুলো আমাদের অবজারভেশনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে। ওকে, আমরা যদি বলি অল মেন আর মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি যে সক্রেটিস ইজ অলসো এ মর্টাল। তাহলে সক্রেটিস যে একটা মর্টাল, এই জিনিসটা আমি কিন্তু অভিজ্ঞতা দিয়ে পাচ্ছি না, এটা আমি আমার বুদ্ধিকে প্রয়োগ করে পাচ্ছি। এই বুদ্ধির যে ব্যাপারটা, এই বুদ্ধির ব্যাপারটা কি আমাদের ব্রেনের একটা ব্যাপার, নাকি ব্রেনের বাইরে আমাদের একটা এক্সট্রা একটা এন্টিটি আছে যেটাকে আমরা মাইন্ড বলছি, রিজন হচ্ছে সেটার একটা ফেনোমেনন, সেটা হলো ব্যাপার। সো আমি আজকে লেকচারটা কনক্লুড করার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে
philosophy deals with the why question. Okay, to philosophy wants to find out the reason and purpose, এবং সেটা নিয়ে সে ডিবেট করে, এবং ডিবেটের মাধ্যমে আমরা কোনটা বেছে নেব সেটার ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া বা পিকচার তৈরি হয়, এবং আমার কাছে যেটা ভালো লাগে সেটাকে আমি প্রমাণ হিসেবে গ্রহণ করি। সো হাউ দ্য প্রসেস ইজ নট ফিলসফি, আমার একটা পোস্টার আছে সেখানে আমি দেখাইছি যে হোয়াই ইজ ফিলসফি, হাউ ইজ সায়েন্স। যাই হোক, সেটা তোমরা আলাদাভাবে দেখে নিবা। তো এই রিজন এবং কজেশনের আলোচনার পরে আরেকটা আলোচনা আমরা গত ক্লাসে করেছিলাম, সেটা হচ্ছে যে CRTT, কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট। সেটা হচ্ছে কম্পিউটারগুলো কিভাবে কাজ করে, সেটা অ্যালগোরিদম ফলো করে। আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমাদের ব্রেনও যুক্তিবিদ্যার নিয়ম, লস অফ থট গুলো ফলো করে, যেভাবে কম্পিউটার অ্যালগোরিদম ফলো করে। তো কম্পিউটার অ্যালগোরিদম ফলো করে, কম্পিউটারের ভিতরে মাইন্ড নাই, তাহলে আমাদের ব্রেন একটা অ্যালগোরিদম ফলো করে, মানে লস অফ থট, লজিকের নিয়ম। তাহলে আমাদের ব্রেনের মধ্যে মাইন্ড নাই, তো লস অফ থট গুলো কোথা থেকে আসছে? এগুলো প্রকৃতিগতভাবে আসছে, অর্থাৎ প্রকৃতি সেগুলোকে আমাদেরকে দিছে। এটা একটা প্রকৃতিবাদী বিবর্তনবাদী ব্যাখ্যা। ওকে, এখন প্রকৃতিবাদ বা বিবর্তনবাদের প্রতি যারা এটার সমালোচক, তাদের প্রশ্ন হলো যে প্রকৃতি তো কোনো এজেন্ট না, প্রকৃতি বলে কোনো কিছু তো নাই, আমাদের একটা প্রকৃতি হচ্ছে একটা হিউম্যান অ্যাজাম্পশন। তাহলে হিউম্যানকে ব্যাখ্যা করার জন্য আমরা এমন একটা তত্ত্বকে ব্যবহার করছি যে তত্ত্বটা আমরা নিজেরাই নির্মাণ করেছি, যেটা আমাদের উপর নির্ভরশীল, অথচ সেটা দিয়ে আমরা আমাদেরকে ব্যাখ্যা করছি। এটা একটা কন্ট্রাডিকশন। কারণ প্রকৃতির নিয়মগুলো কি আগে হয়েছে, প্রকৃতি পরে হয়েছে? তাহলে নিয়মগুলো কোত্থেকে হয়েছে? যদি বলে যে প্রকৃতি সমান সমান নিয়ম একই সাথে ছিল, বস্তু এবং বস্তুর নিয়ম একসাথে, তাহলে তো আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম সেটাতেই। কিন্তু আমাদের যেটা জ্ঞানের যেটা কাঠামো, সেই কাঠামোতে আমরা নিয়ম এবং নিয়মের কারণে সৃষ্ট জিনিসকে আলাদা করি। তাহলে এটা হচ্ছে কলম, এটা হচ্ছে একটা কলম, এটা হচ্ছে আরেকটা কলম। কলমের ধারণার সাথে এই কলমের সম্পর্ক হচ্ছে, এই কলমের সাথে কলমের ধারণার সম্পর্ক, এটা কি নেসেসারি না কন্টিনজেন্ট? নেসেসারি। এই কলমটার সাথে কলমের ধারণার সম্পর্ক যদি নেসেসারি হইতো, কলমটাকে যদি আমি ভেঙে ফেলি, এই কলমটাকে আমি ডেস্ট্রয় করে ফেলি, কলমের ধারণা কি চলে যাবে? না স্যার, যাবে না। আচ্ছা, কিন্তু জগতে তো কোনো না কোনো কলম থাকবে, অথবা একসময় ছিল। কিন্তু আমাদের এমন কিছু ধারণা আছে যে ধারণাগুলোর কিন্তু বাস্তব কোনো কিছু না। যেমন মনে করো ঘোড়ার ডিম, তেমন মনে করো শিংওয়ালা ঘোড়া, ইউনিকর্ন, অথবা যে পঙ্খিরাজ, পেগাসাস, এরকম আমাদের অনেকগুলো ধারণা আছে, যে ধারণাগুলো কোনো বাস্তব কোনো কিছু নাই। মনে করো তোমরা যদি ইউভাল নোয়া হারারির লেকচার শুনো, আমরা একটা সেমিনার করেছিলাম, ওখানে তুমি দেখবা যে আমাদের যে সোসাইটি, আমাদের যে স্টেট, আমাদের যে এই যে মানুষ বলে আমরা যা কিছু ধারণা করছি, অ্যাবস্ট্রাক্ট যা কিছু আমরা কল্পনা করি, এগুলো বাই ডেফিনেশন এগুলো হচ্ছে নন ফিজিক্যাল। তাহলে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো কি রিয়েল? অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো যদি রিয়েল হয়ে থাকে, এগুলো যদি নন ফিজিক্যাল হয়ে থাকে, তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ নট অল অ্যাবাউট ফিজিক্যাল। দেয়ার আর টু ক্যাটাগরিজ, ফিজিক্যাল অ্যান্ড নন ফিজিক্যাল। সো কম্পিউটার যুক্তি, এগুলো নিয়ে আমি আজকে আর বিস্তারিত আলোচনা করতে পারলাম না, আজকে সময় এখানে বোধহয় শেষ হয়ে আসছে। এখন আমরা যা আলোচনা করলাম এর উপর যদি তোমাদের কারো কোনো জরুরি প্রশ্ন থাকে বলতে পারো। স্যার, আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি? যুক্তি ও জীবন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তোমরা সেখানের মধ্যে আমরা যখন গত জুলাইতে লাস্ট ক্লাস করেছিলাম, সেই ভিডিওটা আছে, আমি গতকালকে রাত্রে শুনেছি। আজকের ভিডিওটা তো আমি সেখানে আপলোড করব, এবং নেক্সট ক্লাস আগামী বুধবার হোপফুলি সেখানের মধ্যে আমরা CRTT, কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট, মানে কম্পিউটারের যুক্তি, যে কম্পিউটার যেহেতু আমাদের ব্রেন যেহেতু কম্পিউটারের মধ্যে কাজ করে, কম্পিউটার যেহেতু মাইন্ড নাই, তাহলে আমাদেরও মাইন্ড নাই। এটা হলো কম্পিউটার যুক্তির মূল কথা। সেগুলো নিয়ে আমরা খানিকক্ষণ একটুখানি রিভিউ করে আমরা পরবর্তী আলোচনা, দ্য আর্গুমেন্ট ফ্রম রিজন, সেটা আমরা আলোচনা করব। সো তোমাদের সাথে ঘন্টাখানিক আলোচনা হলো, ভালোই হলো। Thank you very much.